মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। আমি আর পারবো না, তা যা হয় হোক গে। শালা চোর আবার ভদ্রলোক সেজে এসেছে, মার এটাকে। ভালো করে কাটা জায়গাগুলো পরিষ্কার করবি। তা তুই কি করে টাকা জোগাড় করবি শুনি? কাল ভোরের গাড়িতে কলকাতাকে কোলা দেখিয়ে চলে যাব। অঘোর দাস খানিকটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, অঘোর দাস ইচ্ছে করলে কি না পারে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনুন প্রেমেন্দ্র মিত্রর লেখা সংসার সীমান্তে। বিখ্যাত কবি ও ঔপন্যাসিক, প্রবন্ধকার ও চলচ্চিত্রকার প্রেমেন্দ্র মিত্র 1904 সালে 4 সেপ্টেম্বর বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন ও তার মৃত্যু হয় 1988 সালের 3 মে। একদিকে যেমন হানাবাড়ি, চুপি চুপি আসের মতো ছবি পরিচালনা করেছেন, অন্যদিকে বাংলা সাহিত্যে তেমনই সৃষ্টি করেছেন মামাবাবু, পরাশর বর্মা, মেজকর্তার মতো চরিত্র। আমরা তাকে বিশেষভাবে চিনি শ্রী ঘনশ্যাম দাস ওরফে ঘনাদাস সৃষ্টিকর্তা রূপে। 1975 সালে তরুণ মজুমদারের পরিচালনায় আজকের গল্পটি নিয়ে একটি ছবিও তৈরি হয়েছিল। আজকের গল্পটি আমরা নিয়েছি ডেজ পাবলিশিং থেকে প্রকাশিত প্রেমেন্দ্র মিত্র শ্রেষ্ঠ গল্প সংকলন বইটি থেকে। শুরু হচ্ছে সংসার সীমান্তে। সত্যি বলতে এই গল্প লিখতে ইচ্ছে করে না। লেখার সময় মনে হয় যে দুজন মানুষকে নিয়ে এই গল্প, তাদের কথা লেখার কোনো অধিকার আমার নেই, তবু লিখছি। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। সারাদিন ধরে সূর্যের দেখা পাওয়া যায়নি। সকাল থেকেই ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। গভীর রাত্রেও তার বিরাম নেই। এ বৃষ্টি কবে থামবে কে জানে। শহরের এক প্রান্তের যে রাস্তায় আমাদের গল্প শুরু হবে, সে রাস্তা মোটেও সুবিধের নয়। সাধারণ অবস্থাতেই তাতে চলা দায়। গরুর গাড়ি, মোটর গাড়ি, লরির চাকায় তার যে হাল হয়ে থাকে তা বর্ণনা করা কঠিন। পথ চলতি লোক সেখানে হাঁটতে গিয়ে প্রায়ই হোঁচট খায়। এই রাস্তার আর কোনোদিনও উন্নতি হবে না, দেখে নিস। সে আর বলতে, কতবার স্লিপ খেয়ে আর হোঁচট খেয়ে পড়েছি তার ঠিক নেই। বাপরে বাপ! শুধু তাই, দেখ না, বর্ষা এলেই কেমন ম্যাজিক হয়। ওই পাশের নর্দমার সাথে রাস্তাটা সমান সমান হয়ে যাবে। তারপর পায়ে দা ধারে এই দেখো দেখি। সেই সেই বাবা, চ চ চ চ, আস্তে আস্তে চ। সুতরাং এই রাস্তার নাম না জানলেও দুর্দশার মাত্রা দেখে ভালো করেই চিনে নেওয়া যায়। গভীর বাদলের রাতে রাস্তাটা একেবারে নির্জন হয়ে এসেছে। আলোর ব্যবস্থা কোনো কালেই ভালো ছিল না। যেটুকু ছিল বৃষ্টিতে তাও নষ্ট হয়ে গেছে। এরকম ভয়ানক বৃষ্টি ভরা রাতের অন্ধকারে একটা আলোর রেখা দেখা যায়। চালার ঘরের ভেতরে জ্বলছে একটা কেরোসিন ল্যাম্প। বৃষ্টির ঝাপটা থেকে কেরোসিনের শিখাটাকে যে আড়াল করে বসে আছে, সে খুব ক্লান্ত। তবু অভ্যাসবশত বসে আছে পথ চেয়ে। ল্যাম্পের মৃদু আলোয় তাকে ভালো করে দেখা যায় না। হাত দিয়ে ল্যাম্প আড়াল করবার দরুন মুখে ও শরীরে গাঢ় ছায়া পড়েছে। এমন সময় ভেতর থেকে ঘুম জড়ানো গলায় কে একবার বলল, হালা রজনী, এখনো ওখানে বসে আছিস? প্রথমে রজনী সাড়া করল না। আবার সেই ঘুম জড়ানো গলা ভেসে এলো, কি রে, কথাটা কানে ঢুকলো না নাকি? শুনতে পেলি রে? তো সাড়া করিস না কেন? বার দরজা বন্ধ করতে হবে না? সমস্ত রাত বসে থাকবি নাকি? আরে এ বৃষ্টিতে যে পথে কুকুর বেড়াল বেরোয় না,
পড়ে পড়ে তো মরণ গুম দিচ্ছ, তো সেটাই করো না। রজনী যে উত্তর দিল, অন্য সময় সেটা বললে একটা তুমুল ঝগড়ার সূত্রপাত হতে পারত। কিন্তু যার উদ্দেশ্যে কথাগুলো বলা হয়েছিল, ঘুমের ঘোরে সে বোধহয় ভালো করে শুনতে পায়, বা আগামীকালের জন্য মুখরোচক ঝগড়াটা সে মুলতুবি রাখল, এমনও হতে পারে। গায়ের কাপড় আরো একটু ভালো করে জড়িয়ে রজনী দরজাতেই তেমনি ভাবে বসে রইল। তার কাপড় চোপড় ভিজে একেবারে একাকার হয়ে গিয়েছে। যেখানটায় পা রেখেছিল সেখানেই প্রচুর কাদা। পা দুটো যেন ঠান্ডা বরফ হয়ে গিয়েছে। তবু রজনীর উঠলে চলবে না। হয়তো এই দুর্যোগের রাত্রেও মাতাল হয়ে কেউ এ পথ দিয়ে আসতে পারে। কারোর যদি রাতে থাকার প্রয়োজন হয়, নেশার ঝোঁকে সে তো আর বাদ বিচার করবে না। আরো ঘণ্টাখানেক এইভাবেই কেটে গেল। হঠাৎ রজনী সজাগ হয়ে কান খাড়া করে রইল। দূর থেকে একটা পায়ের শব্দ শোনা যাচ্ছে না? সে মনে মনে ভাবল, যাক, এতক্ষণ ধরে ঠায়ে বসে থাকার ফল পাচ্ছি, নিশ্চয়ই কেউ একটা আসছে। পায়ের শব্দ বাড়তে থাকল। যত এগিয়ে আসছে তত পায়ের জোর বাড়ছে। রজনী পায়ের শব্দ শুনে অতিথির ধরন ধারণ সম্পর্কে আন্দাজ করতে পারে। এই পায়ের শব্দ শুনে তার ধারণা হলো, এ লোক তো মাতাল নয়। পায়ের শব্দ শুনে মনে হচ্ছে এ লোকটা যেন দৌড়চ্ছে, কিন্তু দৌড়চ্ছে কেন? পরক্ষণেই রজনীর হুঁশ ফিরল। এত রাতে কারোর খেয়ে দিয়ে কাজ নেই যে তার ঘরে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসবে। অবশ্য ভাবার একটা কারণ আছে। একলা বসে থাকতে একটু একটু ভয় করছিল। অবশ্য মানুষকে সে আর ভয় পায় না। মানুষের সবচেয়ে হিংস্র রূপ সে রোজই দেখে। তাই রজনী এক প্রকার জোর করেই বসেছিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা বিশাল মূর্তি বেরিয়ে এলো। আশ্চর্যের বিষয়, রজনীর দরজার কাছেই সে এসে দাঁড়িয়েছে। সে একবার পেছন ফিরে তাকালো, তারপর রজনীকে অবাক করে দিয়ে বলল, চ, তোর ঘরে চ। রজনী হতভম্ব হয়ে গিয়েছিল। প্রথমটা সে কোনো কথাই বলতে পারল না। স্থানুর মতো যেখানে বসেছিল সেখানেই চুপ করে বসে রইল। কিন্তু সে কিছু বলার আগেই লোকটা অদ্ভুত একটা কাণ্ড করে বসল। হঠাৎ নিচু হয়ে ফুঁ দিয়ে তার কেরোসিনের আলোটা নিভিয়ে দিয়ে সে বলল, ঢং করে তবু বসে আছে দেখো। কই কই তোর ঘর কই? এই অদ্ভুত ব্যবহারে ভয় পেয়ে গিয়ে রজনী চিৎকার করে উঠতে যাচ্ছে, কিন্তু লোকটা তার আগেই তার মুখে হাত চাপা দিয়েছে। রজনীর গলা আর শোনা গেল না। লোকটা চুপি চুপি তার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, ভয় নেই, চেঁচাস নেই। রজনী লোকটার হাত থেকে নিজেকে একটু ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু সেসব চেষ্টা বৃথা। লোকটা অসুরের মতো শক্তিতে তার গলার কাছটা চেপে ধরে আছে। বেশি জোর জবরদস্তি করলে বুঝি টিপেই মারবে। অগত্যা বাধ্য হয়ে সে চুপ করল। লোকটা নিজেই উৎসাহী হয়ে টিনের দরজাটা বন্ধ করে আবার বলল, কে? এইখানেই দাঁড়িয়ে থাকবো সারা রাত? হ্যাঁ, না, তুমি যাও। ধুর, কোথায় যাবো এত রাতে? হ্যাঁ, সে আরো কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ বাইরে রাস্তায় কয়েকজনের পায়ের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটার ভাবভঙ্গিও এবারে বদলে গেছে। তখনই রজনীর মুখে হাত ঢাকা দিয়ে তীক্ষ্ণ চাপা গলায় সে বলল, একটা আওয়াজ করেছিস কে খুন করে ফেলবো। রজনী অবশ্য চেষ্টা করলেও শব্দ করতে পারত না। লোকটা খুব জোরে তার মুখে হাত চাপা দিয়ে রয়েছে। বাইরের পায়ের শব্দ তাদের দরজার কাছে এসে থামল। কয়েকটা লোক
কি যেন বলা বলি করছিল। তারপর আবার পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। লোকটা তার হাত রজনীর মুখ থেকে তুলে নিয়ে কি একটা ভেবে হেসে ফেলল। রজনী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি কি হলো, হাসছেন কেন? কে কেমন ভয় দেখিয়ে দিলাম দেখলি? কিন্তু ব্যাপারটা যে ঠাট্টা নয় তা রজনী ভালোই বুঝতে পারছে। লোকটাকে মনে মনে খুব ভয় লাগলেও সে মৃদু স্বরে একবার আপত্তি জানিয়ে বলল, এই শোনো, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি যাও, আজ আমার শরীর মোটেও ভালো নেই, যাও। শরীর তো বেজায় খারাপ, তাই বাদলা রাতে রাস্তায় হাওয়া খাচ্ছিলি না? চেনালি রাখ। কোথায় তোর ঘর? কোথায়? বলছি, কিন্তু আগে কি আগে? কি আগে? আগে টাকা দাও। একা? আচ্ছা দাঁড়া, দিচ্ছি। অন্ধকারে রজনীর হাতের মধ্যে সত্যিই একটা টাকা গুঁজে দিয়ে লোকটা বলল, নে, হলো তো? হ্যাঁ, এবারে ঘরে চল। রজনী এবার ধীরে ধীরে পাশের দাওয়ায় উঠে তার ঘরের তালা খুলল। যদিও ঘর বললে সেটাকে অতিরিক্ত সম্মান দেওয়া হয়। দুধারে দুটি টিনের পার্টিশন দেওয়া, মাঝে একটা সরু মেঝে, তাতে কোনো কালে একবার মনে হয় সিমেন্ট দেওয়া হয়েছিল। এখন সেটা চিহ্নও নেই। নোংরা একটা বিছানা রয়েছে। পাশে একটা ভাঙা তোরঙ্গ অবশ্য অনেকটা জায়গা দখল করে আছে। মেঝের বাকি অংশ যেটুকু দেখা যায় সেটা বহুদিনের বহু মানুষের চলাচলের কারণে ক্ষতবিক্ষত হয়ে গেছে। উপরে খোলার চাল। রজনী ঘরে ঢুকে হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিল। তাতে আলোর অভাব একটুও কমল না। মেঝের ওপরকার ময়লা ছেঁড়া খোড়া বিছানায় একটা বালিশের ওপর কনুইয়ে ভর দিয়ে লোকটা তখন বসেছে। রজনী তার দিকে তাকিয়ে একটু বিরক্ত হলো। কি করলে বলো তো? আর জুতোটা তো বাইরে খুলে রেখে আসতে হয় না? সমস্ত ঘর যে কাদায় কাদা হয়ে গেল, তাই এগুলো এখন পরিষ্কার করবে কে শুনি? সত্যি সত্যি লোকটার জুতোর সঙ্গে রাস্তার প্রচুর কাদা ঘরে এসে ঢুকেছে। ঘরে এসে লোকটার চেহারা ও মেজাজ দুই যেন কেমন বদলে গেছে মনে হলো। রজনীর কথায় হেসে জুতো জোড়া পা থেকে খুলতে খুলতে সে বলল, ইস, কি আমার রাজপ্রাসাদ রে! জুতোর কাদায় নোংরা হয়ে যাচ্ছে। তোমারই বা কি এমন সোনার খড়ম যে বিছানায় উঠতে চায়? লোকটা জুতো দুটো পা থেকে খুলে উপুড় করে ধরতেই অনেকটা ময়লা জল সেখান থেকে বেরিয়ে এলো। ও কি করছো? লোকটা হেসে বলল, এমন জুতোর নিন্দে করিস তুই? হ্যাঁ, এই দেখেছিস, এই ড্যাঙায় হলো জুতো আর জলে নামলেই নৌকা। এই দেখ। ময়লা জলে ঘরটা আরো নোংরা হয়ে যাচ্ছিল। কিন্তু এবার রজনী রাগ করতে ভুলে গেল। লোকটাকে এই সময়ের মধ্যে সে ভালো করে দেখে নিয়েছে। বাইরে তাকে যতটা লম্বা চওড়া মনে হচ্ছিল ততখানি জবরদস্ত চেহারা তার নয়। মাঝারি দোহারা গড়ন, হাত পায়ের শিরাগুলো দড়ির মতো মোটা মোটা। মুখখানা চোয়াড়ে হলেও কেমন যেন কুৎসিত নয়। চোখে ও ঠোঁটের কোণে সবসময় যেন একটু হাসির ভাব লেগে আছে, নির্দোষ ব্যঙ্গের হাসি। সমস্ত মুখখানা বুঝি সেই জন্যেই এখনো নারীদের আকৃষ্ট করতে পারবে। লোকটার বয়স কত? অবশ্য মুখ দেখে তার বয়স বোঝবার উপায় নেই। রজনীর মনে হলো 30 থেকে 40-এর মধ্যে যে কোনো বয়স হলেও হতে পারে। কিন্তু যাই হোক,
লোকটার স্বাস্থ্য ও শক্তি অটুট আছে। লোকটা তার ভিজে জামাটা খুলে ফেলল। শুকনো একটা কাপড় থাকে তো দে পরি। হ্যাঁ, আমার শুকনো কাপড় তো কাঁদছে, থাকলে আমি এই ভিজে কাপড়ে থাকি? কি ওই ভিজে কাপড়ে থাকবি নাকি সারা রাত? তাছাড়া কি করব? বলে লোকটা চুপ করে গেল। বিছানার ওপর ন্যাকড়ায় জড়ানো একটা কি জিনিস পড়েছিল। রজনী হঠাৎ সেই দিকে হাত বাড়িয়ে বলল, ওতে কি আছে দেখি। আর তাতেই বিপত্তি বাঁধল। এই সামান্য ব্যাপারে লোকটা এমন চটে যাবে কে জানত। নিমেষের মধ্যে পুঁটলিটা রজনীর নাগালের বাইরে সরিয়ে সে রেগে গিয়ে বলল, কি আমার 17,000 দন নিয়ে এসেছিস যে ছুলি একেবারে খেয়ে যাবে, মরণ দশা। লোকটা এই কথার কোনো উত্তর দিল না। পুঁটলিটা একটা নোংরা বালিশের তলায় রেখে তার উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। ঘুমোয় বুঝলি। কথায় বার্তায় এতক্ষণ তাদের মধ্যে বিরোধের ভাব যেটুকু কেটে গিয়েছিল সেটুকু আবার এখন ঘনিয়ে আসছে মনে হলো। তখন লোকটাকে পয়সার লোভে এবং মার খাওয়ার ভয়ে ঘরে ঢুকতে দিয়েছিল ঠিকই, কিন্তু এখন রজনীর আফসোস হচ্ছে। সে তো তখনই ইচ্ছে করলে চেঁচিয়ে বাড়ির সবাইকে জাগিয়ে তুলতে পারত, কিন্তু সেটা করল না। লোকটা এক মুহূর্তেই তাকে গলা টিপে মেরে ফেলতে পারত। এই উগ্র অপরিচিত লোকটার সাথে সারা রাত একসাথে কাটাবার চিন্তায় রজনীর ভয় করতে লাগলো। লোকটা খুনে ডাকাত কিনা কে জানে। সারাটা রাত সে জেগে কাটাবে বলে ঠিক করল। ঘরের দরজায় ভেতর থেকে চাবি দিয়ে চাবিটা গোপনে আঁচলের খুঁটে বেঁধে যখন সে আলো নিভিয়ে শুয়ে পড়ল, তখন রাত 2টো। অনেক রাত পর্যন্ত সে জোর করে জেগে রইল, কিন্তু ভোরের দিকে শরীর আর সইল না। কখন যে সে ঘুমিয়ে পড়েছে তার মনে নেই। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে রজনী টের পেল বাড়িতে একটা গন্ডগোল লেগেছে। বাড়ির অন্য লোকেরা তার রাতের অতিথির কথা জানে না। কয়েকজন তার ঘরে ঢুকে ঝামেলাও করতে শুরু করেছে। হ্যালা, বলি তোর আক্কেল কি বল দেখি? সদর দরজা হাট করে খুলে রেখেছিস, নিজের দরজা খুলে রেখে দিব্যি নাক ডাকিয়ে ঘুমাচ্ছিস। রজনী ধড়মড় করে এবার বিছানায় উঠে বসল। সত্যি তো, দরজা হাট করে খোলা। কে আর একজন যেন বলল, আরে আমরা তো সবাই বেহুশ হয়ে ঘুমোচ্ছি, যদি সব চুরি হয়ে যেত তখন কি হতো? হ্যাঁ তাই তো, ভাবো দেখি একবার। কিন্তু চুরি যা হওয়ার রজনীরই হয়েছে। তার আঁচল থেকে চাবি নিয়ে যে দরজার তালা খুলেছে সে টাকা নিয়ে যেতে ভোলেনি। রজনীর সমস্ত মুখ কঠিন হয়ে গেল। অন্য সময় হলে সে বুঝি কেঁদেই ফেলত, কিন্তু সেসব নিয়ে কাউকেও সে কিছু বলল না। ও যে এভাবে ঠকে গেছে সে কথা বাকিদের বলে হাসির পাত্র হওয়ার কোনো ইচ্ছে নেই রজনীর। তাদের রাস্তারই এক গৃহস্থ বাড়িতে গতরাতে শীত কাটবার চেষ্টা করা হয়েছিল বলে খবর এলো দুপুরে। মনের সন্দেহ সে মনেই চেপে রাখল আপাতত। তাদের এই মিলনই একাধারে প্রথম ও শেষ হতে পারত, কিন্তু রজনীর কপালে অন্য কথা লেখা ছিল। রজনীর তখনও রান্নার আয়োজন চলছে। সরু দাওয়ার ওপর বসে রজনী শিলে বাটনা বাটছিল। হঠাৎ দরজার সামনে একজনকে দেখে চমকে উঠল। এটা তো সেই লোকটা, এখন ভোল বদল করে ফিরে এসেছে। ফর্সা কাপড়, গায়ের জামাটাও বোধহয় নতুন। তালিমারা জুতোটায় আর কিছু না হোক বেশ করে কালি মাখিয়ে চকচকে করা হয়েছে। মাথার ঝাঁকড়া চুলের মাঝখান দিয়ে লম্বা টেরি কাটা, তবু রজনী চিনল তাকে।
লোকটা দরজায় দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে দাঁত বের করে হাসছিল। রজনী মুখ তুলতেই সে কাছে এসে বলল, কি গো, চিনতে পারো? ঘৃণায় রাগে হঠাৎ রজনীর শরীর রিরি করে উঠল। জীবনের ওপর, ভাগ্যের ওপর যত রাগ তার মনের মধ্যে জমা হয়েছিল সব যেন আজ বের হয়ে আসতে চাইছে। তবু সে কিছু বলল না। লোকটা আবার বলল, ও মা, কি হলো? রজনী কোনো জবাব না দিয়ে উন্মত্তের মতো নোড়াটা তার দিকে ছুঁড়ে মারল। নোড়াটা লাগলে কি হতো বলা যায় না, কিন্তু সৌভাগ্যের বিষয় উপযুক্ত সময় লোকটা মাথাটা সরিয়ে নিয়েছিল। নোড়াটা প্রচণ্ড শব্দে সামনে টিনের দেওয়ালে গিয়ে লাগল। অমনি আশেপাশে যারা ছিল তারা শব্দ শুনে সব হাঁ হাঁ করে ছুটে এলো। লোকটা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। নোড়ার আঘাতটা ফসকে যাওয়ায় মনে মনে আশ্বস্ত হলেও রজনীর রাগ তখনও যায়নি। এই তো এই তো এই লোকটা, একে না এখনই পুলিশে দাও। কেন রে, কি করলো লোকটা? কি করলো? আরে এই লোকটাই তো সামনের বাড়িতে শীত কেটেছে। দোষ কি যে বলো, দাদা বলছে। একদম মিথ্যে বলবে না, হ্যাঁ একদম মিথ্যে বলবে না। লোকটা মিথ্যে বলছে। কাল রাতে একে ঘরে থাকতে দিয়েছিলাম। বদমাশ লোক, আমার আঁচল থেকে টাকা চুরি করে পালিয়েছে। আমি ঠিক জানি, আমি ঠিক জানি এই লোকটাই চোর। রজনীর চিৎকার শুনে বাড়ির সমস্ত মেয়েরা এবং কয়েকটি পুরুষ তখন জড়ো হয়েছে। লোকটা মনে হয় আশা করেনি এমন কাণ্ড হবে। মুখে হাসির ভান করলেও সে এবার পালাবার পথ খুঁজছিল। কিন্তু এতগুলো লোক তাকে একা পেয়েছে, রজনীর কথা বিশ্বাস হোক আর না হোক তারা এমন মজা ছাড়বে কেন? একজন হঠাৎ সাহস করে তার ঝাঁকড়া চুল টেনে দিয়ে বলল, শালা চোর আবার ভদ্রলোক সেজে এসেছে, মার এটাকে। আর যায় বাকিরা বোধ হয় এই প্রেরণাটুকুর অপেক্ষাতেই ছিল। সবাই একসাথে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ল। কিল, চড়, লাঠি যে যা পারলো মারতে লাগলো। লোকটা জোয়ান, কিছুক্ষণ সে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মারও সে সেই জন্যেই আরো বেশি খেল। তার জামা কাপড় ছিঁড়ে তাকে আধমরা না করে দেওয়া পর্যন্ত কেউ থামে। বোধহয় হ্যাঙ্গামের ভয়েই শুধু পুলিশে দিতে তারা বাকি রাখে। রজনীও মারামারিতে হাত লাগিয়েছে। এখন দাওয়ার ওপর দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে গাল পাড়ছিল। পাজি, ছোট লোক, চোর, আঁচল থেকে টাকা খুলে নেবে না, পাজি বদমাশ কোথাকার। বাড়ির বাইরেও তখন পথ চলতি লোকের ভিড় জমে গিয়েছে। অতিরঞ্জিত হয়ে ইতিমধ্যেই ব্যাপারটা মুখে মুখে ফিরছে। নানা জনে নানান রকম মন্তব্য করছে। শুনলাম লোকটা নাকি প্রচুর টাকা চুরি করেছে। হ্যাঁ, করবে না? লোকটা তো দাগি আসামি। আরে সে আর বলতে, লোকটার নামে ওয়ারেন্ট জারি হলে অবাক হব না। কি বললে কি বললে? লোকটার নামে ওয়ারেন্ট আছে? এই শুনলি লোকটা নাকি দাগি আসামি, পুলিশ ওকে খুঁজছে। লোকটা তখন অবসন্নভাবে উঠোনের ওপর পড়ে, তার গায়ের মাথা অনেক জায়গা কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। কে একজন যেন বাইরে থেকে খবর দিল, এই শোনো 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 শোনো, এই মারামারির খবর পেয়ে পুলিশ আসছে। বলো কি? পুলিশ এলে তো যারা মেরেছে তাদেরও ছাড়বে না। হ্যাঁ ঠিক বাপু, চোরকে ধরিয়ে দিতে পারো, মারবার তোমরা কে? আর এমন করে কেউ মারে? লোকটা তো প্রায় মরেই গেছে। এই চলো 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 চলো, আমরা এখন ঘরে যাই বড়। আরে চলো চলো, এসো। কথাটা মিথ্যে নয়, যুক্তিযুক্তও বটে। যারা এতক্ষণ অতি উৎসাহী হয়ে হাত চালাচ্ছিল তারা যে যার মতো সরে পড়বার চেষ্টা করল। হঠাৎ যেন লোকের হুঁশ ফিরে এসেছে। আর এই যে চোর বলে যে মারলে, চোর চিনলে কি করে শুনি? চোর কি ওর গায়ে লেখা ছিল?
একজন এগিয়ে এসে বলল, এই তুমিও তো আচ্ছা লোকে, মার খেয়ে চুপ করে পড়ে আছো। চলো চলো থানায় চলো, একটা ডায়েরি করে আসি, মরার মজাটা সব টের পেয়ে যাবে। ওঠবার শক্তি ছিল না বলেই বোধহয় লোকটা কোনো উত্তর না দিয়ে চুপ করে পড়ে রইল। যারা মেরেছিল তাদের অনেকেরই পুলিশের ভয়ে রাগটা তখন রজনীর ওপর গিয়ে পড়েছে। বাড়ির ভেতর হ্যাঙ্গামা হওয়ার ভয়ে বাড়ির মালকিন ব্যস্ত হয়ে উঠলেন। রজনীর কাছে এসে ঝংকার দিয়ে বললেন, দোষ তো এই মাগির, চোর চোর বলে পাড়া মাথায় করে তুললে কে, এখন ঠেলা সামলাক। হ্যাঁ, রজনীর গালাগাল খানিক আগেই বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত ব্যাপারটার এই পরিণতি দেখে সে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। দু একজন লোকটাকে তখনও থানায় গিয়ে ডায়েরি করবার জন্য পিড়াপিড়ি করছে। ঢং করে দাঁড়িয়ে আছিস যে বড়, লোকটা ওইখানেই পড়ে থাকবে নাকি? থানা পুলিশ না হলে সুখ হচ্ছে না তোর, না? হ্যাঁ সেই তো, একদম ঠিক বলেছ। কেন কে জানে মার খেয়েও থানায় যাওয়ার আগ্রহ লোকটার তেমন নেই। বাড়িওয়ালির ধমক খেয়ে রজনী তাকে তুলে ধরবার জন্য এগিয়ে এলো, কিন্তু সে নিজেই কষ্ট করে উঠে ধীরে ধীরে রজনীর কাঁধে ভর দিয়ে তারই ঘরে গেল। থানায় খবর দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য যারা ব্যস্ত হয়ে উঠেছিল তারা এতে ঠিক খুশি হতে পারল না। অনেকক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে তারা কি সব আলাপ আলোচনা করতে লাগলো। লোকটা কোনো রকম হ্যাঙ্গামা না করে রজনীর ঘরে যাওয়ায় বাড়িওয়ালি অনেকটা আশ্বস্ত হয়েছিলেন। এই রজনী, ভালো করে কাটা জায়গাগুলো পরিষ্কার করবি, তারপর এই মলমটা লাগিয়ে দিবি, বুঝলি? মনে থাকে যেন। বাড়িওয়ালি বিদায় নিলেন। রজনী তখনও লোকটার ক্ষত পরিষ্কার করছে। বাড়িওয়ালি চলে যাওয়ার পর লোকটা একবার উঠবার চেষ্টা করল। ভীত পাংশু মুখে তাকে শোয়ানোর চেষ্টা করে রজনী বলল, উঠছো কেন? কোথায় যাবে? থানায় যাবো না, যাবো না, ভয় নেই। পেটটা বড় বেদনা, পেটটা জোর লাথি মেরেছে। এখানটা একটু একটু সেঁক দিতে পারিস? আমি এক্ষুনি আসছি। রজনী সেঁক দেওয়ার আয়োজন করতে বের হয়ে গেল ঘর থেকে। লোকটা গত 3 দিন ধরে রজনীর ঘরেই আছে। মার খাবার দিন থেকে তার খুব জ্বর, সে আর যাবে কোথায়? রজনীকে বাধ্য হয়েই সেবা করতে হচ্ছে। ব্যাপারটা সমস্ত দোষ তার ঘাড়ে চাপিয়ে বাড়ির বাকি সবাই নিশ্চিন্ত হয়ে মজা দেখছে। ঘরে বসিয়ে একটা লোকের দিনের পর দিন সেবা করা রজনীর কম্য নয়। প্রথম দিন লোকটা পকেট থেকে গোটা কয়েক টাকা বের করে দিয়েছিল বলেই কোনো মতে চলছে। রজনী এ দায় থেকে কোনো রকমে নিষ্কৃতি পেলেই বোধহয় বাঁচে। পুলিশের ভয়েই সম্ভবত সে এ পর্যন্ত কোনো উচ্চবাচ্য করতে পারেনি। এভাবে 1 সপ্তাহ কাবার হয়ে গেল, কিন্তু লোকটার সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই। রজনীর ধৈর্য আর কতদিন থাকে? সকালে ঘায়ের পট্টি খুলতে খুলতে সে মুখ ঝামটা দিয়ে বলেই ফেলল, ন্যাকামি করে কদিন বিছানায় পড়ে থাকা হবে শুনি? আমি আর পারবো না, তা যা হয় হোক গে। কি যা হয় হোক মানে? কিছু না, তবে কি কিছু না মানে কি? হ্যাঁ, আমি অসুস্থ, আমায় সারিয়ে তুলবি নে? হ্যাঁ, বললাম তো পারবো না। পারবি নাকি রে? এতগুলো টাকা তো কি মাগনায় দিলাম আমি? কত তোরা টাকাই না দিয়েছিলে,
8 দিন ধরে ওষুধ পত্তি সব 5 টাকায় হচ্ছে, কেমন না? নাই বা হলো, তুই তুই দিবি টাকা। হ্যাঁ, হাত কড়া থেকে বেঁচে গেছিস জানিস। হ্যাঁ হ্যাঁ, হাতে হাত করা সবাই দিচ্ছে, জানা তুই পুলিশে, আমিও বলতে জানি। বটে? হ্যাঁ তাই? আচ্ছা কি বলবি শুনি। কেন, শীত কাটি নিয়ে প্রথম দিনে তুমি ঘরে ঢুকেছিলে, মনে নেই? ও মা, তুই দেখেছিস বুঝি? দেখিনি আবার? সেদিন পুটলির ভেতরে কি ছিল? তারা খেয়ে তো আমার ঘরে ঢুকেছিলি লুকোতে, বুঝি না আমি কিছু? বুঝেছিস তো বুঝেছিস। শোন, এই অঘোর দাস কারুকে ভয় করে না। নীরবে খানিকক্ষণ ঘা ধোয়ানো চলল। তারপর অঘোর এক সময় বলল, এই জ্বরে জ্বরে মুখটা বড় খারাপ হয়েছে। বলছি কি, আজ একটু অম্বল রাঁধতে পারিস? হ্যাঁ হ্যাঁ, তা পারি, উনুনের ছাই দিয়ে রাঁধতে পারি। শখ কত! গায়ে পুঁচ শুকোচ্ছে না, উনি অম্বল খাবে। আরো 10-15 দিন পরের কথা। অঘোর সেরে উঠেছে, কিন্তু এখনো এ আশ্রয় ছেড়ে বের হয়নি। দিনে রাত্রে রজনীর সঙ্গে রোজ তার ঝগড়া বাঁধে। রজনী গালাগাল দিয়ে বলে, এই শোন, কাল যদি তুই বাড়ি থেকে দূর না হোস না, এই মুড়ো ঝাঁটা মারবো। হ্যাঁ 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 হ্যাঁ, চলে যাব চলে যাব। হ্যাঁ, কাল থেকে তোর মুখ দেখবো না, হতভাগী। চলে যাব বলে দিলুম। বটে, তাহলে চলে যা, এখনই যা, দূর হ বলছি। হ্যাঁ, দূর হয়ে যাব, যাবো তো, যাবো বলছি তো, কাল সকালে। এখন আমার ঘুম পাচ্ছে, আমি এখন যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, মরণ ঘুম ঘুমোরে তুই, মুখ পোড়ার বাচ্চা। কাল যেন তোকে আর না দেখি, যত সব। কিন্তু যাই যাই করেও যাওয়া আর হয়ে উঠছে না। অঘোরের ছন্ন ছাড়া জীবন যেন এখানে এসে শান্ত হয়ে যায়। রজনী অন্য সময় গাল পাড়লেও সকালবেলা ঝাঁটা মেরে তাড়াবার কথাটা কেমন করে যেন ভুলে যায়। অঘোর একেবারে অবুঝ নয়। ইতিমধ্যে একদিন বার হয়ে সে কিছু টাকা জোগাড় করে এনেছে, নিজের কাছে না রেখে রজনীকে ধরিয়ে দিয়েছে। কিন্তু সেই সঙ্গে ফরমাস যা করেছে সেটার বহরও বড় কম নয়। রজনী টাকা কটা রাগের মাথায় মেঝের ওপর ফেলে দিয়ে মুখ ঝামটা দিয়েছে একদিন। এই শোন শোন, আমার টাকার দরকার নেই, অমন টাকা আমি ঢের দেখেছি। আমি কি তোর কেনা বাদি, যে যা হুকুম করবি তাই করব? এই দেখ, লোক আমি বড় ভালো লই বলে দিচ্ছি, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। কিন্তু খানিক বাদে এসে তার পিঠে হাত বুলিয়ে সে বলেছে, আহা, রাগ করিস কেন? রাগ করবে না, এই দাও ওই দাও সেই দাও। আসলে তুই রাঁধিস ভালো, তাই না বলছি? বলো, নইলে এমনি স্বাদ করে কি কেউ এখানে পড়ে থাকে নাকি? তোর রান্না খাওয়ার পর মুখে আর কিছু রোচে না রে। থাক, রাধি খেতে দরকার নেই। রজনী শেষ পর্যন্ত নিজেই টাকাগুলো তুলে নিয়ে গেছে, কিন্তু এমন করেও বেশি দিন চলল না। দিয়ে দেবো তোর টাকা। একদিন টাকা কড়ির ব্যাপার নিয়ে তুমুল ঝগড়া হলো। তারপর অঘোর সেই যে বেরিয়ে গেল, আর ফিরল না। বাড়িওয়ালি খবর পেয়ে রজনীকে এক হাত নিলেন। বলি, কি বলে যেতে দিলি তুই? তবু তো খরচটা চালাচ্ছিল। খরচ চালাচ্ছিল না আর কিছু, খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেল। আপদ গেছি, আমি বেঁচেছি বাবা। এবার এলে ওই দরজা থেকে না খ্যাংড়া মেরে আমি বিদায় করে দেব। কিন্তু সেদিন গভীর রাতে তাদের দরজার কড়া নাড়ার আওয়াজ হলো।
ধড়ফড় করে উঠে সবার আগে দরজা খুলতে যে গেল সে আর কেউ নয়, রজনী। অত রাত পর্যন্ত অকারণে কেন সে জেগেছিল কে জানে। সত্যি অঘোর ফিরে এসেছে, কিন্তু চেহারা কেমন যেন অদ্ভুত। জামায় কাপড়ে কাদা লেগে রয়েছে, কপালের ওপরে পুরনো ক্ষত থেকে রক্ত বের হচ্ছে। কি আবার কি হলো তোমার? কি হয়েছে? ও কিছু না রে। আরে বসো বসো, এখানে বসো। বলে পকেট থেকে অঘোর যা বের করল তা দেখে রজনীর চক্ষু চড়ক গাছ। এত টাকা একসঙ্গে সে কবেই বা দেখেছে। অঘোর হাত বাড়িয়ে তাকেই সেগুলো দিতে যাচ্ছিল। রজনী ভয় হাতটাকে সরিয়ে দিয়ে বলল, না না, ও চাই না। হ্যাঁ কেন রে? ওরও কি তোর আবার টাকা চাই না? না মানে, এই তুই সত্যি বল দেখি, তুই চুরি করেছিস না? অঘোর তার দিকে তাকিয়ে মুচকি একটু হাসল মাত্র, উত্তর দিল না। বল, আমার গা ছুঁয়ে বল। তো যদি করেই থাকি তো? যদি করেই থাকি মানে? আর ধরা পড়লে কি হতো? কি আর হতো? জেল হতো, আর বেশি তো কিছু হতো না। আর আমার অভ্যেস আছে, অনেক অভ্যেস আছে। হায় হায় হায়, পালাতে গিয়ে কপালটা কেটেছে তো? হ্যাঁ, ও কিছু না রে, এইখানটায় তোর ওই পালাতে গিয়ে ব্যাটারা ঢিল ছুঁড়লো, এইখানটা একটু লেগেছে। আমি বলে রাখছি, অমনি করেই না তুই কোনদিন মোড়ে পড়ে থাকবি, দেখিস। তা গেলেই বা কার কি? অঘোর দাসের জন্য তিন কুলে কাঁদবার কেউ নাই রে। রজনী তখন কোনো কথা আর বলল না। ঘণ্টাখানেক বাদে বিছানায় শুয়ে হঠাৎ অঘোরের গলায় হাত রেখে রজনী বলল, একটা কথা বলবো, রাখবি? বল। কি? তুই আর চুরি করতে যাবি নি? আচ্ছা। ঘুমের ঘোরে অঘোর পাশ ফিরে শুয়ে পড়ল। রজনী কিন্তু তাকে নিশ্চিতভাবে ঘুমোতে দিল না। হাত ধরে ঝাঁকানি দিয়ে বলল, ওরকম আচ্ছা বলে হবে না, তুই দিব্যি করে বল, কখনো আর চুরি করবি না। রাত দুপুরে কি শুরু করেছিস বল তো? না না, তুই দিব্যি করে বল, আর কখনো চুরি করবি না। আরে তবে কি ডাকাতি করে খাবো নাকি? না, আচ্ছা তুই একটা কাজকর্ম দেখ না। কাজকর্মকে দেবে? তুই বাজে বকিস নি, ঘুমোতে দে আমাকে। না না না, তোকে চুরি ছাড়তেই হবে, না হলে এখানে আসতে পারবি না কিন্তু। তাই? তাহলে আর কি, রাস্তায় থাকতে হবে। বলে অঘোর আবার পাশ ফিরল। খানিক বাদে বলল, কাজকর্ম পাওয়া কি এতই সোজা রে? আর তাছাড়া আমার দলের লোকেরা ছাড়বে কেন? যদিও একটা ভালো কাজ পাইও, পুলিশ আর দলের লোকেরা পিছু লেগে অস্থির করে দেবে না? দল তুই ছেড়ে দিবি? না রে, এই দেশে থাকতে তার জন্য নেই। তবে তুই এদেশ ছেড়ে চলে যা। তুই যাবি? আমি যাব কি করে? দুজনেই আবার নীরব। অঘোর একবার খানিক বাদে রজনীকে ঠেলা দিয়ে জিজ্ঞেস করল, ঘুমালি নাকি? না। তুই যেতে পারবি না কেন? আমার এখানে কত দেনা, বাড়িওয়ালির কাছে, কিস্তিদারের কাছে, যেতে চাইলে তারা ছাড়বে কেন? আর আমি যদি তোর সব দেনা শোধ করে দিই? সে অনেক টাকা,
তুই পারবি কেন? হ্যাঁ, অঘোর দাস ইচ্ছে করলে কি না পারে। এই তুই আমাকে বল, তোর দেনা শোধ করে দিলে তুই আমার সঙ্গে যাবি তো? শোন, তোকে একটা সত্যি কথা বলি, এই কাজে মাঝে মাঝে মায়েরই ঘেন্না ধরে যায়। খালি সাবধান, খালি সাবধান। শুয়ে বসে একটু স্বস্তি নেই রে জীবনে। খালি সাবধান, সাবধান। শোন না, চ একেবারে দিল্লি আগ্রাই চলে যাব না হয়, চ। তা তুই কি করে টাকা জোগাড় করবি শুনি? এমনি চুরি করে তো? সে আমার দরকার নেই। তোর গা ছুঁয়ে বলছি, এইটাই শেষবার, ব্যাস। তারপরে আমি চুরি বিদ্যায় তালা মারব, কথা দিলুম। পরদিন বিকেলবেলা অঘোর নতুন একটা প্রকাণ্ড তোরঙ্গ ঘাড়ে করে এনে রজনীর ঘরে ঢুকল। ও মা, বাক্স আনতে বলেছিলাম বলে তুই অত বড় একটা ঢাউস জিনিস আনতে হয়? ওর ভেতর কি শুবি নাকি? অঘোর মুখ টিপে হাসতে হাসতে তোরঙ্গের তালাটা খুলে ফেলল। ভেতরের জিনিসপত্র দেখে রজনী তো অবাক। অঘোর জামা কাপড় থেকে শুরু করে থালা গেলাস পর্যন্ত কত জিনিসই না কিনে এনেছে। ইস, করেছিস কি তুই? এত সাজ সরঞ্জাম কেন বলতো? বিয়ে করতে যাচ্ছি যে। মরণ আর কি? আধ বুড়ো এমন চোয়ারের কাছে মেয়ে দেবে কে শুনি আমি? তো না দেয় তো চুরি করে নেবো। রজনীর হাসি তারপর আর থামতে চায় না। দুঃখের সাগরে যাদের সুখের ঘর ভেসে গেছে, তাদেরও তো মাঝে মাঝে ইচ্ছে করে নতুন করে বাঁচতে, আধুনিক নারী পুরুষের মতো সুখে শান্তিতে থাকতে। যাচ্ছি বটে তোর সঙ্গে, কিন্তু সেখানে যা খুশি তাই করবি আর আমি মুখ বুজে তাই সইব, সেটা মনে করিস না যেন। রজনী কিন্তু তেমন মেয়ে নয়, অত নেশা ভাঙ করা তোর চলবে না। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, সে দেখা যাবে। কিন্তু আমিও লোকটি বড় ভালো লই, বুঝেছিস? এখানে যা করিস করিস, সেখানে একটু বেচাল দেখলে আর আস্ত রাখবো না বলে দিলুম। হ্যাঁ। সেই রাত্রে অঘোর আবার বের হলো। আর 20টা টাকা হলেই রজনীর সব ঋণ শোধ হয়ে তাদের সব খরচ পুষিয়ে যায়। অঘোর বিদেশ যাবে বলে কিছু ফালতু জিনিস কিনে টাকা নষ্ট করে ফেলেছে। রজনী সেইগুলোকেই বেচে টাকা জোগাড় করবার কথা বলেছিল। বেকার বেকার অঘোরের বিপদ বাড়িয়ে লাভ নেই। কিন্তু অঘোর সে কথায় হেসেছে খালি। এদিকে দেখা, এই যে অঘোর দাস জিনিসপত্র সব বিলিয়ে দেয়, বুঝছিস? তোরা কাজ করবে, তুই বাঁধা চাঁদা করে সব ঠিক হয়ে বসে থাকবি। কাল ভোরের গাড়িতে কলকাতাকে কোলা দেখিয়ে চলে যাব। হ্যাঁ, তারপরে আমরা দুজনে মিলে একসাথে থাকবো, বুঝলি? ও মা, আবার টঙ্কার। আদালতে কাজের চাপ সেদিন অত্যন্ত বেশি। ম্যাজিস্ট্রেটের সামনে কোর্ট ইন্সপেক্টর একের পর এক অপরাধীকে কাঠগড়ায় তুলে আনছে। ছোটখাটো অপরাধের রায় দিতে দেরি হওয়ার কারণ নেই। অনেকগুলো অপরাধীর বিচার হয়ে যাওয়ার পর একজন আসামি হঠাৎ কাঠগড়ায় উঠে ঝামেলা করতে শুরু করল। ছাড়া পাওয়ার জন্য তার কাকুতি মিনতি ও শিশুর মতো কান্না দেখে আদালতের লোকের পক্ষে হাসি সংবরণ করা কঠিন। বিচারক নামটা ভালো করে শুনতে পাননি। জিজ্ঞাসা করতে কোর্ট ইন্সপেক্টর গড়গড় করে যা বলে গেল তার অর্থ এই যে আসামির নাম অঘোর দাস। লোকটা দাগি চোর,
ইতিপূর্বে 12-5 জেল খেটেছে এবং সেদিন আবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে ইত্যাদি। আসামি তখন কাঠগড়া থেকে 2 হাত জড়ো করে কাতরভাবে কাঁদতে কাঁদতে বলছে, ও সাহেব, ও সাহেব, আমার কথাটা একবারটি শুনুন না, একবারটি শুনুন না, একবারটি পুরো পুরো কথাটা, পুরো কথা একবারটি শুনুন। চুপ কর, চুপ, একটাও কথা বলবি না। শুনুন, আমি এটা না 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 চুরি করি না, একবারটি শুনুন, চুরি করি আমি, আমার কথাটা একবারটি শুনুন। আমি এটা বলছি না, আমি কিছুই করিনি, আমি এটা করতে চাই না, আমি তো কিছু নিতে পারি না। লোকটা বেশি কথা বলছে তো, মারবো না এমন বলে ডান্ডার একটা গুঁতো দিল কোর্ট ইন্সপেক্টর। কিন্তু লোকটা নাছোড়বান্দা, চোখে জল মুছতে মুছতে সে একই কথা বারবার বলতে লাগলো। লোকটার কান্না একটু বেশি হলেও এই ধরনের বদমাইশের সঙ্গে বিচারকের আগেই পরিচয় হয়েছে। কোর্ট ইন্সপেক্টরের বক্তব্য শেষ হওয়ার পর তিনি রায় দিলেন। ইন্সপেক্টর তা অনুবাদ করে অঘোর দাসকে জানালো, আসামি অঘোর দাসকে চুরির দায়ে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। অঘোর দাস খানিকটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে যে কাণ্ড করে বসল তা একেবারে অদ্ভুত। হঠাৎ কাঠগড়া থেকে হুঙ্কার দিয়ে লাফ মেরে নেমে বিচারককে আক্রমণ করেছে। পুলিশ, প্রহরী ও কোর্ট ইন্সপেক্টর সেই মুহূর্তেই তৎপর হয়ে তাকে না ধরে ফেললে কি কেলেঙ্কারি যে হতো কি জানে। তারপর তারা তাকে পিছমোড়া করে ধরে রুলের গুঁতো দিয়ে আবার কাঠগড়ায় আনল। সে উন্মত্তের মতো তাদের হাত থেকে মুক্ত হওয়ার বৃথা চেষ্টা করতে করতে তখনও গর্জন করছে। বিচারক বয়সে নবীন এবং ভালো, তার মন এখনো তেমন কঠোর হয়ে ওঠেনি। আসামির পেছনেও যে একজন রক্তমাংসের মানুষ আছে তা এখনো তার মনে থাকে। লোকটার অস্বাভাবিক কান্নার পর এমন আকস্মিক উত্তেজনায় তিনি একটু অবাক হয়ে গিয়েছিলেন। মনে হয়েছিল লোকটার এই অদ্ভুত ব্যবহারের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বিচারককে আক্রমণের অপরাধে আসামির নতুন করে বিচার হলো। বিচারক মশাই এবারে শাস্তি যথাসম্ভব কমিয়ে তো দিলেনই, মনে মনে ঠিক করলেন লোকটা সম্পর্কে একবার খোঁজ নিতে হবে। পরে অবশ্য নানান কাজের চাপে সে কথা তিনি ভুলে গেছেন। তাঁরই বা দোষ কি? অঘোর দাস এখনো জেলে পড়ছে। রজনী, আমায় ক্ষমা করিস রজনী, আমায় ক্ষমা করে দিস রজনী, আমায় ক্ষমা করে দিস। আমি আসবো, আমি আবার ফিরে আসবো রজনী, আমায় ক্ষমা করে দিস। এই কান্নার কোনো অর্থ আছে কি কে জানে। বিরামহীন বৃষ্টির রাতে সেই ভাঙাচোরা পথের ধারে কেরোসিন ল্যাম্পের ম্লান আলো আবার দেখা যায়। সেখানে বসে আছে রজনী। তার চোখে আজও সেই অপেক্ষার প্রহর। তবে আজ সে নতুন কারো অপেক্ষায় নেই। মনের গভীরে একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে, সেই হতভাগ্যের নাম অঘোর। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন সংসার সীমান্তে। গল্প পাঠে শেখর, অঘোর সৌমেন চক্রবর্তী, রজনী শ্রীতমা চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, শর্মিষ্ঠা নন্দী, শুক্লা রায়চৌধুরী, আলাপন মুখার্জি ও আর্য জানা। নাট্যরূপ প্রতীক মণ্ডল। শব্দগ্রহণ, আবহ ও ধ্বনি প্রক্ষেপণ সত্যজিৎ সেন। শব্দমিশ্রণ সব্যসাচী মুখার্জি।
প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, সামগ্রিক পরিচালনায় শাওলি মজুমদার, গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।